নমস্কার সকলকে, অনেক অনেক স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের এপিসোডে। আপনাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজ শনিবার এবং ঘড়িতে কিন্তু রাত 10টা বেজে গেছে, আর এখন কিন্তু চারিপাশের পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা, কারণ চারিপাশে বৃষ্টি হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর এই বর্ষাকালে রাতের বেলায় কানে হেডফোন লাগিয়ে অজানা সত্যের ভৌতিক ঘটনাগুলোকে শোনার মজাই কিন্তু আলাদা। আজকের এই জমজমাট এপিসোডে আপনারা শুনতে চলেছেন দুটি হাড় কাঁপানো সত্যি ভৌতিক ঘটনা। আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে, সেই ঘটনাটি বাঁকুড়ার একটি গ্রামে একটি ভৌতিক রিক্সাওয়ালাকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটা ঘটনা। এই ঘটনা শোনার পর আপনারা প্রত্যেকে অনেকটা চমকে উঠবেন। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে, সেই ঘটনাটি একটি ভৌতিক হাসপাতালের ঘটনা। আশা করছি আজকের এই দুটো ঘটনাই আপনাদের অনেক ভালো লাগবে। আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান, তার জন্য আপনারা আমাকে মেল করুন ojanasotto15@gmail.com এই ইমেল আইডিতে। এছাড়াও আপনারা যদি ডেসক্রিপশন বক্সটিকে ওপেন করেন, তাহলে একদম প্রথমেই ঘটনা পাঠানোর জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবেন। আপনাদের যেভাবে সুবিধা আপনারা আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। আপনাদের ঘটনাও এই চ্যানেলে অবশ্যই পড়ে শোনানো হবে। আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করতে একদমই ভুলবেন না। যাই হোক, শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন রবিউল হক। সে যেরকম করে লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, কেমন আছো? আশা করছি তুমি এবং তোমার অজানা সত্য পরিবারের সকল শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাকে আমার শোনা একটা ঘটনা পাঠাতে চাই। আশা করছি এই ঘটনাটা তোমার ভালো লাগবে। আমি কোথায় থাকি এবং আমার বাকি ডিটেলসগুলো আমি ব্যক্তিগত কারণের জন্য বলতে ইচ্ছুক নই, তবে এই ঘটনা আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। তুমি যদি ঘটনাটিকে সিলেক্ট করো, আমি খুবই খুশি হব এবং আমার ভুল ত্রুটিগুলোকে মার্জনা করে এই ঘটনাটিকে সবার সামনে তুলে ধরো। তো শুরু করছি ঘটনা। অনেক বছর আগের কথা। বাঁকুড়ার বেলিয়াতোর গ্রামের একটি ছোট্ট ছেলে, নাম রামু। ছোটবেলা থেকেই ছেলেটা বড্ড পরিশ্রমী। তার বাবা একজন কৃষক, মা বাড়িতে বসে সেলাইয়ের কাজ করে, আর ঘরে রয়েছে একটা ছোট্ট বোন। সে সবে সবে পড়াশোনা করা শুরু করেছে। রামু তার বাবার সঙ্গে জমিতে চাষবাস করত। রামু পড়াশুনো করেনি কখনো। রামু যখন ছোট ছিল তখন ওর বাবা ভেবেছিল যে রামুকে লেখাপড়া শেখাবে, তবে রামুর লেখাপড়ার প্রতি খুব একটা ঝোঁক ছিল না। তবে হ্যাঁ, ছেলেটা বড্ড পরিশ্রমী। বাবার হাতে হাতে অনেকটা কাজ করে দেয়, যার কারণে আগের তুলনায় ঘরে পয়সাটা একটু হলেও বেশি আসে। বোনের লেখাপড়াটা ভালো মতনই হবে। এরপর রামু আস্তে আস্তে বড় হয় এবং বুঝতে পারে যে একটা কাজের খুবই দরকার। সারা জীবন সে চাষবাস করে কাটাতে পারবে না। নিজের হাতে যদি পয়সা না থাকে, তাহলে সে পরবর্তীতে এদিক ওদিক চলতে পারবে না। রামু খোঁজ খবর নিয়ে বাবার সঙ্গে কথা বলে এবং সবার অনুমতি নিয়ে বাইরে চলে যায় কাজের উদ্দেশ্যে। সে একটি খাবারের হোটেলে কাজে ঢোকে এবং সেই হোটেলটি অনেক বড় হোটেল হওয়ায় ভালো মতো টাকাই রামু সেখান থেকে রোজগার করা শুরু করলো। রামু যত টাকা রোজগার করত, তার কিছু শতাংশ সে বাড়িতে পাঠাতো, যার কারণে বাবা মা বড্ড খুশি হতো এবং খুবই সুস্থভাবে এবং স্বাভাবিকভাবেই বোনের পড়াশুনোটা এগোচ্ছিল।
মাঝে মধ্যে রামু নিজের বাড়িতে ফোন করত এবং নিজের বোনের খোঁজ নিত, নিজের বাবা মার খোঁজ নিত। এরপর 4 থেকে 5 বছর কেটে যায়। তখন 2007 সাল। রামু অনেক দিন নিজের গ্রামে আসে না। আসলে এই কাজে তার তেমন ছুটি নেই। শহরে থাকতে থাকতে রামুর ভাবসাবটাও অনেকটা শহুরে মানুষদের মতোই হয়ে গেছিল। একদিন রামুর বাবা তাকে ফোন করে এবং বলে, বাবু, একদিন ছুটি নিয়ে একটু বাড়িতে আয়, কতদিন তোকে দেখি না, তোর মায়েরও শরীরটা খুব একটা ভালো নেই। মায়ের শরীর খারাপের কথা শুনে রামু সিদ্ধান্ত নেয় যে সে বাড়ি ফিরবে। তো হোটেলের ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বলে সে 2 সপ্তাহের ছুটি নেয় এবং বাড়ি ফেরার জন্য রওনা হয়। তখন বাজে রাত 1টা। গ্রামের শেষ ট্রেনে করে রামু বেলিয়াতোড় স্টেশনে নামে। পুরো স্টেশনটা ফাঁকা। স্বাভাবিকভাবেই অনেক রাত হয়ে গেছে, চারিপাশটা বেশ অন্ধকার। স্টেশন থেকে রামুর বাড়ি অনেকটাই দূর। তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হওয়া শুরু হয়েছে। রামু ছাতা খুলে সেখানে দাঁড়ায় এবং চারিপাশে কোনো রিক্সা বা ভ্যান আছে কিনা একটু দেখে। তবে অত রাতে সে স্টেশন চত্বরে কোনো রিক্সা বা ভ্যান দেখতে পায় না। পকেট থেকে একটা সিগারেট বের করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে এত গভীর রাতে বৃষ্টির মধ্যে সে এখন কি করবে। অনেকটা সময় পেরিয়ে যায়। সে আর না ভেবে সিগারেট খাওয়া শেষ করে হাঁটা শুরু করে। সে মনস্থির করে নেয় যে হেঁটে হেঁটেই সে আজকে বাড়ি ফিরবে, নইলে সারা রাত সে স্টেশনে কাটাতে পারবে না। ভাঙাচুরো রাস্তা, বৃষ্টির জল জমেছে, চারিপাশে ব্যাঙের আওয়াজ আর তার সঙ্গে বৃষ্টির শব্দ। এমন সময় রামু পাশ থেকে শুনতে পায়, কি রে রামু, কেমন আছিস? রামু তাকিয়ে দেখে পলাশ কাকা রিক্সা নিয়ে হাজির। এবার পলাশ কাকার বিবরণটা দিই। রামুদের পাড়াতেই পলাশ কাকার বাড়ি। তিনি পেশায় একজন রিক্সা চালক। ছোটবেলায় পলাশ কাকার রিক্সা করে রামু অনেক ঘুরেছে। ওনাদের বাড়িতে রামু অনেক গেছে, গল্প করেছে, ইয়ার্কি করেছে। রামু বলে, আরে পলাশ কাকা যে, কতদিন বাদে তোমার দেখা। শেষবার দেখেছিলাম যেমন তুমি এখনো তেমনই রয়েছ। এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ? পলাশ কাকা বলে, এই তো বাড়ির পথেই যাচ্ছি। তুই বুঝি কাজ থেকে ফিরছিস? চল, আমি তোকে বাড়ির সামনে ছেড়ে দিচ্ছি। এই বৃষ্টির মধ্যে আর বেশিক্ষণ দাঁড়াস না। পলাশ কাকার বলার আগে আগেই রামু রিকশায় উঠে পড়ে। যাক, বিপদের সময় অন্তত পলাশ কাকা এলো। এবার শান্তিতে সে বাড়ি পৌঁছাবে। রাস্তা দিয়ে যেতে যেতে রামু অনেক কথাই বলছিল পলাশ কাকাকে। তবে পলাশ কাকা রামুর কথার তেমন কোনো উত্তর দিচ্ছিল না। জানি না কেন কথা বলতে বলতে কেমন যেন চুপ করে যাচ্ছিল। এর মধ্যেই রামু আরও একটা জিনিস অনুভব করে। এলাকার রাস্তাঘাট কতটা ভাঙাচুরো, তবে এর মধ্যে পলাশ কাকা কি সুন্দর কোনো ঝাঁকুনি ছাড়া রিক্সাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যাই হোক, অত না ভেবে অবশেষে বাড়ির সামনে পলাশ কাকা রামুকে নামিয়ে দেয়। রামু পলাশ কাকাকে টাকা দিতে যায়, তবে পলাশ কাকা টাকাটা নেয় না। তিনি উল্টে বলেন, ধুর পাগলা, তোর সঙ্গে কি আমার এই সম্পর্ক? যা যা, ঘরে যা। পলাশ কাকার কথা শুনে রামু ঘরে যায় এবং বাবা মা রামুকে দেখে বড্ড খুশি হয়। রামুর বাবা রামুকে জড়িয়ে ধরে
আর প্রশ্ন করে যে এত রাতে এরকম বৃষ্টির মধ্যে তুই কি করে বাড়ি ফিরলি। রামু বলে, আমাকে পলাশ কাকা বাড়ি নিয়ে এসেছে, আমি টাকা দিচ্ছিলাম কিন্তু পলাশ কাকা নিল না। রামুর মুখ থেকে রামুর বাবা এই কথাটা শোনার পর বীভৎস পরিমাণে ভয় পেয়ে যান। রামুকে বলেন, এই তুই কি বলছিস এগুলো? পলাশ তো আজ থেকে 1 সপ্তাহ আগেই মারা গেছে। রামু বাবার কথাটা বিশ্বাস করতে পারে না। এই তো কিছুক্ষণ আগে পলাশ কাকা ওকে বাড়ির সামনে নামিয়ে দিল। তাহলে বাবা এটা কি কথা বলছে? আর বাবার কথাই যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাকে স্টেশন থেকে ওটা কে বাড়ি নিয়ে এলো? পরের দিন সকালে পলাশ কাকার বাড়িতে যখন রামু খোঁজ নেয় তখন জানতে পারে সত্যিই পলাশ কাকা নাকি 1 সপ্তাহ আগে একটি লরি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই ঘটনা শোনার পর রামুর মাথা থেকে পা অবধি একটা শীতল স্রোত বয়ে যায়। তাহলে সেই রাতের বেলায় রামুকে কে বাড়ি নিয়ে এসেছিল? দাদা, এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ঘটনাটিকে অজানা সত্য পরিবারের সকল শ্রোতাদের সামনে তুলে ধরো। ভুল ত্রুটির জন্য মার্জনা করো। আশা করছি এই ঘটনা প্রত্যেকের ভালো লাগবে। দেখা হবে আরও একটি ঘটনার সঙ্গে। ধন্যবাদ। সত্যি কি অসাধারণ একটি ঘটনা আমরা শুনে নিলাম। রবিউলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ঘটনাটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আজকের এপিসোডটিকে চট করে একটা লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন থেকে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। আমাদের অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনাগুলোকেই মানুষদের সামনে তুলে ধরা হয়। তবে এই ঘটনাগুলোকে যে বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা কিন্তু অজানা সত্য তার শ্রোতাদের বলে না। ঘটনাগুলোকে বিশ্বাস করবেন কি করবেন না এটা সম্পূর্ণটাই নির্ভর করছে আপনাদের ওপর। তবে ঘটনাগুলোকে এন্টারটেনমেন্ট পারপাসে শোনাটাই হবে সবথেকে ভালো কাজ। আরও একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, আমাদের অজানা সত্য একটি স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট। আপনারা স্পটিফাইতে আমাকে ফলো করতে একদমই ভুলবেন না। সিম্পলি আপনারা স্পটিফাইতে যাবেন এবং সার্চ করবেন অজানা সত্য, সেখানে আপনারা আমার পডকাস্ট শোটিকে দেখতে পেয়ে যাবেন। তো রেটিং দিতে এবং ফলো করতে একদমই ভুলবেন না। তো এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি আমাকে লিখে পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে এবং যিনি ঘটনাটিকে লিখে পাঠিয়েছেন তিনি বিশেষ কারণে তার নামটি জানাতে ইচ্ছুক নন। তবে এই ঘটনাটি তার শোনা একটি ঘটনা। ঢাকার উপকণ্ঠে একটা পুরনো হাসপাতাল, নূরজাহান মেমোরিয়াল হাসপাতাল। প্রায় 30 বছর আগে একটি দুর্ঘটনার পর সেটি বন্ধ হয়ে যায়। শোনা যায় একটি অস্ত্রোপচারের সময় সার্জনের হাতে মৃত্যু হয় এক তরুণী রোগীর। তারপর থেকেই সেখানে কিছু একটার উপস্থিতির টের পাওয়া যায়। লোকমুখে ছড়িয়ে পড়ে ওখানে মাঝরাতে নাকি এখনো অপারেশন হয়। তো তানভীর হলো একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর। ভৌতিক জায়গায় গিয়ে ভিডিও করা তার প্যাশন। একদিন সে সিদ্ধান্ত নেয় পরিত্যক্ত এই হাসপাতালে গিয়ে সে রাত কাটাবে। তানভীর জানে যে এটা ভয়ানক হতে পারে, কিন্তু এটাও জানে ভয়ই হচ্ছে কন্টেন্ট। রাত 11:45 সে ঢুকলো হাসপাতালের ভেতরে। সমস্ত ঘর বন্ধ, ছাদের প্লাস্টার খসে পড়েছে, কিন্তু আশ্চর্যভাবেই একটি কক্ষ খোলা, অপারেশন থিয়েটার। তানভীর ক্যামেরা চালু করে ঘুরতে থাকে। হঠাৎ করেই অপারেশন থিয়েটারের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়।
সেভাবে হাওয়া, কিন্তু জানলাগুলো তো বন্ধ। টর্চের আলোয় দেখে দেওয়ালের একপাশে রক্তের দাগ, লেখা রয়েছে ডাক্তার আমাকে বাঁচান। সে ভয় পায়, কিন্তু ভাবছে হয়তো পুরনো লেখা। ঠিক তখনই পেছন থেকে কে যেন ফিসফিস করে বলে ওঠে, আমি বাঁচতে পারিনি, এখন তুমিও যাবে। তানভীর ঘুরে দাঁড়ায়, কিন্তু দেখে সেখানে কেউ নেই। হঠাৎ করেই টর্চের আলোটা নিভে যায়, ক্যামেরা অফ হয়ে যায়। একটা গলার স্বর শোনা যায়, অপারেশন শুরু করো ডাক্তার, তুমি পালাতে পারবে না। সে দেখে টেবিলে একটা মৃতদেহ পড়ে রয়েছে, অথচ সে সেখানে কিছুই রাখেনি। মৃতদেহের মুখ ঢাকা। ধীরে ধীরে কাপড় সরিয়ে দেখে সেই মুখটা তার নিজের। তানভীর চিৎকার করে ওঠে, দরজায় ধাক্কা দেয়, কিন্তু কিছুতেই সেই দরজা খোলে না। তখন টেবিলের পাশে দাঁড়িয়ে এক পুরুষ মানুষ, যার মুখ ঢাকা, সার্জেনের মাস্কে, তার হাতে রক্ত মাখা ছুরি। সার্জন ধীরে ধীরে এগিয়ে এসে বলে, তোমার অপারেশন এখন শুরু হবে। তানভীর জ্ঞান হারায়। পরদিন সকালে পুলিশ ও সাংবাদিকরা খবর পায় এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে পুরনো হাসপাতালের অপারেশন থিয়েটারে। ক্যামেরা পড়েছিল, তাতে শুধু একটাই দৃশ্য পাওয়া গেছে, একজন মানুষ চিৎকার করছে আর পেছনে কাটা গলার শব্দ ভেসে আসছে। কেউ যেন বলছে, পরবর্তী রোগীকে। তানভীর ছিল না, শুধু ছিল তার ছায়া আর সেই ভৌতিক কণ্ঠস্বর। লোকজন এখনো বলে নূরজাহান হাসপাতালের অপারেশন থিয়েটারে রাতে কেউ ঢুকলে সে নাকি আর বের হয় না। ওর অস্ত্রোপচার যে এখনো বাকি তা কেউ জানে না। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটা তোমার ভালো লেগেছে। এই ঘটনাটি আমার শোনা একটি ঘটনা। আমার এক বন্ধু আমার সঙ্গে এই ঘটনাটিকে শেয়ার করেছে। আশা করছি এই ঘটনাটি তোমার ভালো লেগেছে। তুমি এই ঘটনাটিকে অজানা সত্য পরিবারের সকল শ্রোতাদের সামনে তুলে ধরো। ভালো থেকো। সত্যি আজকের এপিসোডে কিন্তু দুর্দান্ত দুটি ঘটনা শুনলাম। দ্বিতীয় ঘটনাটি একটু ছোট ঘটনা ছিল, তবে কিন্তু বেশ রোমাঞ্চকর ঘটনা ছিল। আমার আজকের এপিসোডের দুটো ঘটনাই বেশ ভালো লেগেছে। আপনাদের আজকের এই দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা সব থেকে বেশি ভালো লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যারা যারা এখনও পর্যন্ত এপিসোডটিকে লাইক করেন, একটা লাইক করে দেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেন। শুরু করছি আজকের শাউট আউট পর্ব। কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, তিস্তা 951, কমেন্ট করেছেন অপূর্ব হালদার, সবিতা পাল, এমডি রুবেল, সমীর সরকার, কমেন্ট করেছেন আসিফ ইকবাল, এমডি মঞ্জু, স্বপ্না বজাল, কমেন্ট করেছেন রিচার্ড হালদার। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা এইভাবেই বেশি বেশি করে কমেন্ট করুন, তাহলে আপনাদের নাম শাউট আউট পর্বে আমি পড়ে শোনাবো। এবং আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।